22 সেকেন্ডে 38 রাউন্ড গুলি করে কাউসার। মানসিক রোগী জেনেও অত্যাধুনিক অস্ত্রসহ তাকে ডিউটিতে পাঠালো কে, প্রশ্ন মায়ের। দিল্লিতে কর্মব্যস্ত শেখ হাসিনা, মোদির সঙ্গে একান্ত সাক্ষাৎ। দুদেশের সম্পর্ক উন্নয়নে আলোচনা। ভুটানের জলবিদ্যুৎ আমদানিতে আগ্রহ প্রকাশ। ভারতের নতুন সরকারকে বাংলাদেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী ভূমিকা রাখার আহ্বান ফখরুলের। প্রতিষ্ঠা বার্ষিকীতে শোডাউনের প্রস্তুতি আওয়ামী লীগের। ভারী বৃষ্টিতে সিলেটের চামেলিবাগে টিলা ধস। নিখোঁজের 6 ঘন্টা পর 3 জনের মরদেহ উদ্ধার, যোগ দিয়েছে সেনাবাহিনীর সদস্যরা। এবং টি-20 বিশ্বকাপের রাতে সাউথ আফ্রিকার মুখোমুখি বাংলাদেশ। প্রোটিয়াদের হারিয়ে সুপার 8-এর পথ সহজ করতে চায় টাইগাররা। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনামগুলো। সংবাদ দুপুরে আপনাদের সঙ্গে রয়েছে আমি তানজিয়া জুথি। এবার বিস্তারিত। গুলশানে পুলিশ সদস্যকে গুলি করে হত্যা করা পুলিশ সদস্য কাউসার মানসিক রোগী, তা আগে থেকেই জানত পুলিশ বিভাগ। 10 বছরেরও বেশি সময় ধরে কাউসারের চিকিৎসার সব দায়িত্ব পালন করছিল পুলিশ বিভাগে। তাই সব জেনে শুনে তাকে অত্যাধুনিক অস্ত্রসহ গুরুত্বপূর্ণ এলাকায় ডিউটিতে কারা পাঠিয়েছে, এই প্রশ্ন তুলেছেন কাউসারের মা। দেশ টিভিকে তিনি বলেন, তাকে শুধু লাঠি দিয়েই ডিউটি করানো হতো, অস্ত্র দেওয়া হয়েছে এটা তারা জানতেন না। ইরফান রানার ক্যামেরায় নাহিদ হাসান তিতাস জানাচ্ছেন এর বিস্তারিত। শনিবার রাত 11:30 রাজধানীর কূটনৈতিক এলাকায় ফিলিস্তিনি দূতাবাসের সামনে ডিউটিতে ছিলেন পুলিশের 2 সদস্য। হঠাৎই একজন আরেকজনের দিকে অস্ত্র তাক করে গুলি ছুটতে শুরু করে। ব্রাজিলে তৈরি অত্যাধুনিক সাবমেশিন গান SMT-9 এর পুরো ম্যাগাজিনের 30 রাউন্ড গুলি এক ট্রিগারেই খালি করেন কনস্টেবল কাউসার। মাত্র 22 সেকেন্ডের মধ্যেই 38 রাউন্ড গুলি করে সব শেষ করেন কাউসার। পুলিশ সদস্য কাউসারের বাড়ি কুষ্টিয়ার দৌলতপুরে। 2005 সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন তিনি। এরপরই আসক্ত হয়ে পড়েন মাদক সেবনে। চাকরির 5 বছরের মাথায় 2010 সালের দিকে কাউসারের মানসিক সমস্যা দেখা দেয়। 14 বছর ধরেই চলছে তার মানসিক রোগের চিকিৎসা। চাকরিতে ঢোকার পরে অসৎ যে সমস্ত সহকর্মীরা আছে তাদের সংস্পর্শে গিয়ে সে মাদকাসক্ত হয়ে যায় এবং তার ফলশ্রুতিতে সে 2010 সালে মানসিক রোগী হয়ে যায়। যখন এটা করতো ডিপার্টমেন্টকে পাবনায় থুয়ে আসতো, 1 মাস 1.5 মাস কি 2 মাস ট্রিটমেন্ট হতো, স্বাভাবিক অবস্থায় আমাকে পাঠিয়ে দিত। কাউসারের মা মবিয়া খাতুনের প্রশ্ন, তাকে দীর্ঘ সময় ধরে চিকিৎসা করাচ্ছে পুলিশ বিভাগ। জেনে শুনে একজন মানসিক রোগীকে অত্যাধুনিক অস্ত্র দিয়ে গুরুত্বপূর্ণ স্থানে ডিউটিতে পাঠালো কে? আমার এইটাই সরকারের কাছে দাবি, সে মেন্টাল সবাই জানে, কেন সে ওকে নর্মাল ডিউটি থেকে আবার এত সে ভিআইপি জায়গায় ডিউটি দিল, 8 ঘন্টা পর 8 ঘন্টা, কেন অস্ত্র দিল কেন গুলি দিল, আমার এটাই দাবি। এলাকাবাসীরা বলছেন, ছোটবেলায় থেকেই শান্ত প্রকৃতির ছিলেন কাউসার। ছাত্র হিসেবেও ছিলেন মেধাবী। তার কোনো খারাপ কর্মকাণ্ড চোখে পড়েনি তাদের। কাউসার একটা ভালো ছেলে, কাউসার কোনোদিন খারাপ ব্যবহার করেনি আমার সাথে। কাউসার খুব ভালো ছেলে, আমরা জানি। রোগ ধরা পড়েছে 2010 সালে। ছুটি চাষি মেন্টাল হলো, ওই ভাঙচুর করে, ওর আশেপাশে আমরা কেউ ভিড়তে পারিনি। সর্বশেষ কাউসারের মানসিক সমস্যা প্রকট রূপ ধারণ করে 2018 সালে। এরপর সুস্থ হয়ে আবারও কর্মক্ষেত্রে যোগদান করেন। ডিপার্টমেন্টেও সবাই তাকে পাগলা কাউসার নামেই ডাকতেন। কাউসারের ছোট ভাই আশিকুর রহমান বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে কর্মরত আছেন। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। দিল্লিতে কর্মব্যস্ত সময় পার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের নতুন সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একান্ত বৈঠকেও শেখ হাসিনা অংশ নেন। এছাড়া ভুটানের প্রধানমন্ত্রী ও শ্রীলঙ্কার রাষ্ট্রপতির সঙ্গেও বৈঠক করেন তিনি। এসব বৈঠকে দ্বিপাক্ষিক বিষয় ও সম্পর্ক উন্নয়নে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদুল হাসানের রিপোর্টে বিস্তারিত। তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদী। এ শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শপথ অনুষ্ঠান শেষে 2 দেশের প্রধানমন্ত্রী মিলিত হন একান্ত সাক্ষাতে। এ সময় তিনি নরেন্দ্র মোদী এবং এনডিএ জোটকে নির্বাচনে বিজয়ের জন্য আবারও অভিনন্দন জানান এবং মোদীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণও জানান তিনি। দিল্লিতে প্রধানমন্ত্রীর সফর সঙ্গী পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ সোমবার সাংবাদিকদের এসব কথা জানান। ডক্টর হাসান মাহমুদ বলেন, রাষ্ট্রপতি ভবনে এ সাক্ষাতে 2 দেশের বন্ধনকে আরও দৃঢ় করতে মোদী সরকারের সঙ্গে কাজ করার আন্তরিক আগ্রহ প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শ্রী নরেন্দ্র মোদী তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানান
বাংলাদেশে যাওয়ারও আমন্ত্রণ জানিয়েছেন। আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এবং ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আমাদের দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতা উন্নীত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি নতুনভাবে নির্বাচিত এবং শপথ গ্রহণের পরপর তার সাথে যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে সেখানে ভবিষ্যতের দিনগুলোতে আমাদের দুই দেশের সম্পর্ক আরও গভীর হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন। এছাড়া নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন শ্রীলঙ্কার রাষ্ট্রপতি রনিল বিক্রমাসিং। পররাষ্ট্রমন্ত্রী জানান, এরপর ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় দুই দেশের সার্বিক উন্নয়নে একসাথে কাজ করার আশা প্রকাশ করেন। এটিও সৌজন্য সাক্ষাৎ ছিল। দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, পারস্পরিক যে উষ্ণ সম্পর্ক সে নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এবং এই সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে জয়শঙ্কর এবং মাননীয় প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী তাকে অভিনন্দন জানানোর পাশাপাশি আবার ইউনিয়ন মিনিস্টার হিসেবে নির্বাচিত হওয়ার জন্য তাকে অভিনন্দন জানানোর পাশাপাশি বাংলাদেশে যাওয়ারও আহ্বান জানিয়েছেন। এদিকে দিল্লি সফরের দ্বিতীয় দিন ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে বসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় ভারতের মধ্য দিয়ে ভুটান থেকে জলবিদ্যুৎ আমদানির বিষয়ে আগ্রহ প্রকাশ করেন তিনি। মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা। জনগণের প্রতিনিধি নির্বাচনে বাংলাদেশের মানুষের প্রত্যাশাকে মর্যাদা দেবে ভারতের নতুন সরকার, এমন আশাবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কৃষক দল আয়োজিত আধুনিক কৃষি, অভিন্ন নদীর পানি আগ্রাসন এবং জলবায়ুর ভারসাম্যহীনতা রোধে শহীদ জিয়ার ভূমিকা শীর্ষক সেমিনারে যোগ দিয়ে এ আশাবাদ ব্যক্ত করেন তিনি আরো বলেন, আওয়ামী লীগ অত্যন্ত সচেতনভাবে বাংলাদেশকে নতজানু ও ব্যর্থ রাষ্ট্র হিসেবে পরিণত করতে চায়। ক্ষমতাসীনদের উৎখাত করা ছাড়া আর কোনো বিকল্প নেই মন্তব্য করে বিএনপি মহাসচিব নেতাকর্মীদের আন্দোলনকে আরো জোরদার করারও আহ্বান জানান। কখনো বলছে চীন আমার তিস্তা প্রকল্পে সহযোগিতা করতে চায়, আবার কয়েকদিন আগে শুনলাম ভারত সহযোগিতা করতে চায়। আমার কাছে বিষয়টা কিছুটা আপনার বিস্ময়কর মনে হয়েছে, কিছুটা রহস্যজনক মনে হয়েছে। কারণ যার কাছ থেকে পানি পাই না সে আবার আমার তিস্তা প্রকল্পের সহযোগিতা করবে কিভাবে? ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সব দলকে আমন্ত্রণ জানাবে আওয়ামী লীগ, এমনটাই জানালেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি রাজনৈতিক কার্যালয়ে ঢাকা জেলা ও মহানগরের এমপিদের সাথে মতবিনিময় শেষে একথা বলেন তিনি। জানান, কেন্দ্র থেকে ওয়ার্ড পর্যন্ত কর্মসূচি পালন করা হবে। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্টে বিস্তারিত। ২৩শে জুন আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। দলটির হীরক জয়ন্তী সামনে রেখে ঢাকার মেয়র এবং জেলা ও মহানগরের এমপিদের সাথে মতবিনিময় করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বৈঠকে কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। সভা শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানান, কেন্দ্র থেকে ওয়ার্ড পর্যন্ত প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হবে। বিদেশি দূতাবাস এবং সব দলকেও আমন্ত্রণ জানানো হবে। আমরা সারা দেশে ইউনিয়ন ওয়ার্ড পর্যন্ত আমাদের এই ৭৫ বছর যে উৎসব, এটা আমরা উদযাপন করব। এখানে সর্বাঙ্গীন সফল করার জন্য আমরা আমাদের এমপি সাহেব, মেয়র সাহেবদের ডেকেছি। বিদেশি যারা কূটনীতিক আছে বিভিন্ন দূতাবাসের, তাদের আমরা আমন্ত্রণ জানাবো দলের পক্ষ থেকে। বিভিন্ন রাজনৈতিক দলকেও আমি গতকালও বলেছি আমরা আমন্ত্রণ জানাবো, এটা আমাদের ঐতিহ্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠান ঘিরে ভারত সফর শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবাদ সম্মেলন করবেন বলে জানান ওবায়দুল কাদের। কম সময়ের মধ্যে বড় কিছু আশা করার একটু সময় তো লাগে, কথাবার্তা বলতে হয়। তারপরে তাদের বৈঠক আছে, সে বৈঠক থেকে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এলে আপনারা জানতে পারবেন। মাননীয় প্রধানমন্ত্রী নিজেও আসলে তিনি সাংবাদিকদের সাথে মিলিত হবেন এবং সেখানে তিনি বিস্তারিত তার ভারত সফর।
23 জুন সকালে বঙ্গবন্ধু ভবনে 75তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি উদ্বোধন করবেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা। সিলেটের চামেলিবাগে টিলা ধসে মাটি চাপা পড়ে একই পরিবারের 3 জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও 3 জন। সকালে নগরীর মেজর টিলার চামেলিবাগ আবাসিক এলাকায় এই ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানায় বৃষ্টির কারণে ভোর 6টার দিকে চামেলিবাগে টিলা ধসে একটি আধা পাকা ঘরের উপর পড়ে যায়। এতে মাটির নিচে চাপা পড়েন বেশ কয়েকজন। প্রথমে স্থানীয়দের সহায়তায় সিটি কর্পোরেশনের উদ্ধারকারী দল নিখোঁজদের উদ্ধার অভিযান চালালেও কারো খোঁজ মেলেনি। পরে উদ্ধার তৎপরতায় যোগ দেয় সেনাবাহিনী। দুপুর 12:30টায় করিম শামিমা দম্পতি সহ তাদের 2 বছরের শিশু সন্তানের মরদেহ উদ্ধার করা হয়। এ সময় আহত অবস্থায় আরও 3 জনকে উদ্ধার করে পাঠানো হয় ওসমানী মেডিকেলে। এবার মিনিস্টার গুগল টিভি টি20 বিশ্বকাপ প্রসঙ্গ। টি20 বিশ্বকাপে ডি গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে রাতে সাউথ আফ্রিকার মুখোমুখি বাংলাদেশ। প্রোটিয়াদের হারিয়ে সুপার 8-এর পথ সহজ করতেই মাঠে নামবে টাইগাররা। অন্যদিকে প্রথম 2 ম্যাচে জয় পাওয়া সাউথ আফ্রিকার লক্ষ্য বাংলাদেশকে হারিয়ে সুপার 8 নিশ্চিত করা। নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 8:30টায়। রিফাত আঞ্জুমের রিপোর্টে বিস্তারিত। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ে বেশ আত্মবিশ্বাসী টাইগাররা। সুপার 8-এর পথ সহজ করতে টাইগারদের সামনে এবার সাউথ আফ্রিকা। লঙ্কানদের বিপক্ষে জয় আত্মবিশ্বাস দেবে দলকে। তবে টপ অর্ডারের অফ ফর্ম নিয়ে দুশ্চিন্তা কাটেনি। এ ম্যাচে টপ অর্ডারে ব্যাটারদের দিকেই তাকিয়ে থাকবে টিম ম্যানেজমেন্ট। বোলিং বিভাগ নিয়ে চিন্তার কোনো কারণ নেই বাংলাদেশের। শ্রীলঙ্কা বিপক্ষে বোলাররা জানান দিয়েছে তাদের সামর্থ্য কতটুকু। টপ অর্ডার স্কোরবোর্ডে রান তুলতে পারলে রিশাদ, মুস্তাফিজ, তাসকিনরা ভালো কিছুর আশা করতেই পারেন। হেড কোচ হাথুরু সিংহে সেই আশাই করছেন। এই উইকেট ব্যাটিং এর জন্য ভালো, ম্যাচে 2 দলকেই সমান সুবিধা দেবে। সাউথ আফ্রিকার বোলিং আক্রমণ খুব ভালো, আমরা সেই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। অন্যদিকে সাউথ আফ্রিকার পরিস্থিতি পুরোটাই ভিন্ন। প্রথম ম্যাচে শ্রীলঙ্কা বিপক্ষে দাপুটে জয়ের পর দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসকে হারিয়ে সুপার 8-এ 1 পা দিয়ে রেখেছে। বাংলাদেশকে হারিয়ে কাগজে কলমে সেটাও নিশ্চিত করতে চায় প্রোটিয়া। বাংলাদেশ সত্যি খুবই শক্তিশালী প্রতিপক্ষ, আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। তবে আমরা এখানে 2টো ম্যাচ খেলেছি, তাই পরিকল্পনা সাজাতে সুবিধা হবে। কিভাবে ব্যাটিং করতে হবে সেই পরিকল্পনা সাজাতে পারবো। 140 ভালো স্কোর হবে এবং সেটা বোলারদের জন্য ডিফেন্ড করতে সুবিধা হবে। মাঠে নামার আগে সবচেয়ে বড় চ্যালেঞ্জ নাসাউ কাউন্টির উইকেট, তাই চ্যালেঞ্জের মুখে পড়তে হবে 2 দলকেই। রিফাত আঞ্জুম, দেশ টিভি, স্পোর্টস ডেস্ক। সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচ জিততে হলে তাসকিন, মুস্তাফিজদের নতুন বলে দারুণ কিছু করতে হবে বলে মনে করে তামিম ইকবাল। এদিকে টপ অর্ডারকে ছন্দে ফিরতে বাংলাদেশের বিপক্ষে সুযোগ কাজে লাগাতে বলছেন সাউথ আফ্রিকার সাবেক ক্রিকেটার মর্নি মর্কেল। রিফাত আঞ্জুমের আরও একটি রিপোর্ট দেখব আমরা। সুপার 8-এ যাওয়ার জন্য বাংলাদেশের প্রথম বাধা ছিল শ্রীলঙ্কা। সেই চ্যালেঞ্জ বেশ ভালোভাবেই উতরেছে টাইগাররা। এবার সাউথ আফ্রিকার বিপক্ষে জিতলে মসৃণ হবে সুপার 8-এর পথ। প্রোটিয়াদের বিপক্ষে জিততে হলে আউট অফ বক্স খেলতে হবে বাংলাদেশকে। লঙ্কানদের বিপক্ষে জিততে কাজটা সহজ করেছিল বোলাররা। সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন তাসকিন, মুস্তাফিজ, রিশাদরা। ওপেনিংয়ে বাংলাদেশের সেরা ব্যাটার তামিম ইকবাল মনে করেন প্রোটিয়াদের বিপক্ষে নতুন বলে বোলারদের চ্যালেঞ্জ নিতে হবে বেশি। বাংলাদেশকে নতুন বলে ভালো করতে হবে। তাসকিন আর মোস্তাফিজের 4 ওভার খুব গুরুত্বপূর্ণ। তারা ভালো বল করে আসছে, উইকেট থেকেও সহযোগিতা পাবে তারা। বাংলাদেশ যদি ম্যাচ জিততে চায় তবে অবশ্যই নতুন বলে ভালো করতে হবে। প্রোটিয়াদের ব্যাটিং লাইন আপ বিধ্বংসী, সুযোগ দিলে মাসুল গুনতে হবে বাংলাদেশকে। সাউথ আফ্রিকার ব্যাটাররা রান পাচ্ছে না, কিন্তু মনে রাখতে হবে তারা ভয়ঙ্কর ব্যাটার। প্রোটিয়াদের ব্যাটিং লাইন আপ বেশ শক্তিশালী। আপনি যদি ডিকককে সামান্য পরিমাণে সুযোগ দেন তবে সে আপনাকে ভোগাবে। বাংলাদেশের মতো টপ অর্ডার নিয়ে হতাশা আছে সাউথ আফ্রিকারও। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভালো শুরু দিতে পারেনি ব্যাটাররা। ব্যর্থতা কাটাতে বাংলাদেশের বিপক্ষে জ্বলে ওঠার কথা বলেছেন সাউথ আফ্রিকার সাবেক পেসার মর্নি মর্কেল। বিশ্বকাপে টপ অর্ডার ভালো ছন্দে নেই, যদিও 2টি ম্যাচ জিতে সুবিধাজনক অবস্থানে রয়েছে সাউথ আফ্রিকা। আমার মনে হয় তারা অভিজ্ঞ, নিজেদের আরও ভালোভাবে ঝালিয়ে নিতে সুযোগ পাবে বাংলাদেশের বিপক্ষে। তবে কন্ডিশন বিবেচনায় নতুন বলে সেটা তাদের জন্য চ্যালেঞ্জিং হবে।
নাসাউ কাউন্টিতে টি-20 সব ম্যাচই হয়েছে লো স্কোরিং। বাংলাদেশ সাউথ আফ্রিকা ম্যাচেও ব্যাটারদের উপর ছুরি ঘোরাবে বোলাররা বলাই যায়। রিফাত আঞ্জুম, দেশ টিভি, স্পোর্টস ডেস্ক। বিনা প্রশ্নে কালো টাকা সাদা করার সুযোগ দেয়া সংবিধানের লঙ্ঘন। তদন্ত ছাড়াই 15% কর দিয়ে বৈধ করার সুযোগ দিলে দুর্নীতিবাজরা আরো উৎসাহিত হবে, এমন মন্তব্য করেছেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। রাজধানীর এক হোটেলে সিপিডি ও নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত মিডিয়া ব্রিফিং এ কথা বলেন তিনি। এটি একটি উচ্চাভিলাষী ফাঁকাবুলির বাজেট। এটি হচ্ছে বৈষম্যমূলক বাজেট, সংবিধান পরিপন্থী বাজেট, প্রান্তিক জনগোষ্ঠীর জন্য অর্থহীন বাজেট। এখানে শুভঙ্করের ফাঁকি ভরপুর একটা বাজেট, এমন একটা বাজেট যেটা জবাবদিহিহীন প্রক্রিয়ায় বাস্তবায়নযোগ্য বাজেট। এটি দুর্নীতি সহায়ক এবং অনৈতিকতার বাজেট, স্মল বিজনেসের জন্য হোস্টাইল বাজেট, এবং নট লিস্ট সরকারের যে ক্ষমতাসীন সরকারের যে নির্বাচনী অঙ্গীকার তার সাথে সাংঘর্ষিক বাজেট। হোমিওপ্যাথি বোর্ডকে ব্যবহার করে দুর্নীতি নিয়োগ বাণিজ্য করে থাকলে তদন্ত সাপেক্ষে ডক্টর দিলীপ রায়ের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হুমায়ুন কবির। বলেন, রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিত্ত বৈধবের মালিক হওয়ার কোনো সুযোগ নেই। এদিকে রাজনৈতিক প্রভাবেই 16 বছর চেয়ারম্যান পদে আছেন বলে স্বীকার করেছেন দিলীপ কুমার রায়। টিআইবি বলছে প্রাতিষ্ঠানিক দুর্নীতি প্রতিরোধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। ফখরুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। যে আমার যে সাফল্যগুলি এটা রাজনৈতিক সিদ্ধান্ত হয়েছে, আমাদের পলিটিক্যাল মন্ত্রীগুলি আওয়ামী লীগ ছিল বলেই হয়েছে। চেয়ারম্যান তো অটো হয়ে গেছে, এটা হওয়া লাগে না। একটা প্রতিষ্ঠানে তো একবার দুইবারের বেশি দেয় না। আমি ভাগ্যবান। রাজনৈতিক প্রভাবেই টানা 5 দফায় 15 বছর বোর্ড চেয়ারম্যান হয়ে একচেটিয়া দুর্নীতি অনিয়ম করে গেছেন ডাক্তার দিলীপ কুমার রায়। কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করে 46 বছর বয়সী ডাক্তার শহীদুল ইসলামকে পরীক্ষা নিয়ন্ত্রক পদে চাকরি দিয়েছেন, নিজ নামে মেডিকেল কলেজ গড়েছেন। বোর্ডের সহকারী রেজিস্ট্রার বানিয়েছেন নিজ ভাতিজা অমিত রায়কে। আরেক ভাতিজা ডাক্তার প্রদীপ রায়কে অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও করেছেন নিজ কলেজের উপাধ্যক্ষ। একদিনও হাসপাতালে না গিয়ে বোর্ড চেয়ারম্যান থাকাকালীন বেতন তুলেছেন হোমিও মেডিকেল কলেজের আরএমও হিসেবে। মহানগর আওয়ামী লীগ যেহেতু করি সবকিছু মিলেই তো, তবে আমাকে ধরার মতন আমার কোনো দুর্নীতি, আমার কোনো স্বজনপ্রীতি, ক্ষমতার অপব্যবহার, কাউকে ভয় দেখাইছি, আমার ব্যবহারটাই তো মানুষের কাছে আমি জনপ্রিয়। এই সব একটা বর্ণাঢ্য। আমি মহানগর আওয়ামী লীগের প্রেসিডেন্ট দায়িত্বটা পাওয়ার আশা করি। অনিয়মের সঙ্গে সমান তালে হেঁটেছেন রাজনীতির পথেও। তার স্বপ্ন এখন রাজনীতিতে এগিয়ে যাওয়া। তিনি তার পদ পদবি এবং রাজনৈতিক পরিচয় দিয়ে তিনি হোমিওপ্যাথিক বোর্ডের চেয়ারম্যান হয়েছেন। ওনার অনিয়ম পাহাড় সমান। হোমিওপ্যাথিক একটা ধ্বংসের দ্বার প্রান্তে, খাদের কিনারায় দাঁড়ায় আছে। পাওয়ার অপব্যবহার করে আজকে সে বারবারই বোর্ডের চেয়ারম্যান। দিলীপ রায় রাজনৈতিক প্রভাব দেখিয়ে কোনো অনিয়ম করে থাকলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথা জানান ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। কিন্তু এখনো তো সে বলতবিতে আসছে। আমাদের সহসভাপতি সেও যদি কোনো অনিয়মের সাথে জড়িত থাকে, যেটা সরকারিভাবে নেওয়া দরকার সেটা সরকারিভাবে নেবে। আর এগুলা পাবলিক নোটিশে আসবে, হ্যাঁ, যে আমাদের ইমেজকে ক্ষুণ্ণ করছে, তাহলে আমরা এই ব্যাপারে আমাদের ফোরামে আলোচনা করে আমাদের হাইকমান্ড যাদের আছে আমাদের ওদের সাথে আলোচনা করে অবশ্যই ব্যবস্থা নেব। দুর্নীতি অনিয়মে সিদ্ধহস্ত ডাক্তার দিলীপ কুমার রায় পাহাড়সম সম্পদ গড়েছেন হোমিও বোর্ডকে ব্যবহার করে। এইসব সম্পদ অর্জনে অনিয়ম থাকলে দুদকের ব্যবস্থা নেওয়া উচিত বলে মনে করেন টিআইবি নির্বাহী পরিচালক। বিশেষ করে রাজনৈতিক প্রভাব, দলীয় রাজনৈতিক প্রভাব এখানে একটা মুখ্য ভূমিকা পালন করেছে। পুরো প্রাতিষ্ঠানিক প্রক্রিয়াকে এক ধরনের জিম্মি করে এই ঘটনাগুলো ঘটেছে। এবং এই ক্ষেত্রে যেহেতু দলীয় রাজনৈতিক প্রভাবের একটা সুনির্দিষ্ট তথ্য আছে, সেই কারণেই দুদক এটা এভাবে বিষয়টি নিয়ে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করতে ব্যর্থ হয়েছে কিনা, ঘাটতি সৃষ্টি করেছে কিনা, সেটাও কিন্তু দুদকেরও এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য দায়বদ্ধ বলে আমরা মনে করি। দিলীপ কুমার রায়ের হাত থেকে হোমিওপ্যাথি বোর্ডকে রক্ষা করতে এখনই উদ্যোগ নেওয়ার দাবি হোমিওপ্যাথি সংশ্লিষ্টরা। ফখরুল ইসলাম, দেশ টিভি, ঢাকা।